কি ব্যাপার রে, তুই কি অ্যাস্ট্রোনমি ছেড়ে বাংলায় মাস্টার্স করবি নাকি? আমি যার কথা ভাবছি তুমি আর ভিন্টেজ কারের মর্ম কি করে বুঝবে? আমার কিন্তু বেশ লেগেছে। বৃষ্টির মধ্যে ঘন জঙ্গলের ভিতর দিয়ে ভিন্টেজ কারে আসতে আসতে মনে হচ্ছিল আমরা অতীতে পৌঁছে গেছি। সেদিন তোর বিশ্বাসঘাতকতা আমার চিন্তা শক্তিকে স্থবির করে দিয়েছিল। আমি তো তোকে আমার সমস্ত বিশ্বাসটুকু দিয়ে ভরসা করেছিলাম, ভালোবেসেছিলাম। তুই কি করতে চাইছিস? প্রতিশোধ নিতে চাইছিস? নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্পদ্রুম চ্যানেলের আরও একটি নতুন উপস্থাপনায় আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ আপনাদের শোনাব লেখিকা চন্দ্রানী ভট্টাচার্যের কলমে একটি অনবদ্য ভালোবাসার কাহিনী, ফেয়ার প্লে। প্রতিবারের মতোই গল্প শুরুর আগে আপনাদের সবার কাছে ছোট্ট একটি অনুরোধ, যদি আমাদের উপস্থাপনাগুলি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং হাইপ অপশনটি ক্লিক করবেন। একই সঙ্গে আপনারা যদি ইউটিউবে গল্পটি শুনে থাকেন তাহলে চ্যানেল সাবস্ক্রাইব এবং স্পটিফাই বা অ্যামাজন মিউজিক অ্যাপে যদি গল্পটি শোনেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে ফলো করে নেবেন। তাহলে আসুন শুরু করা যাক আজকের কাহিনী, ফেয়ার প্লে। কি গো, কেমন লাগছে? তৃষানুর প্রশ্নটা কানেই ঢোকে না শ্রীমতীর। সে তখন নিজের সমগ্র সত্তা নিয়ে হারিয়ে গিয়েছে গরুমারার অরণ্যে। তৃষানু একবার আর চোখে দেখে নেয় বৃষ্টি আর রূপককে। রূপকের ডান হাতটা বৃষ্টির কাঁধের উপর আলগোছে ফেলা, মাথা ওর কাঁধে। বৃষ্টির বাঁ হাতটা রূপকের কোলে। অপূর্ব সুন্দর নৈসর্গিক প্রাকৃতিক দৃশ্য। শ্রীমতীর যেন কোনো হুঁশ নেই, যেন ও এই দুনিয়া থেকেই হারিয়ে গিয়েছে। কার কথা ভাবছে এখন? মনে মনে ভাবে তৃষানু। এখন একটা সিগারেটের ধোঁয়াই পারে মাথার জটগুলোকে ছাড়াতে। তাই সে চলে যায় স্মোকিং কর্নারে। চোখ চলে যায় ট্রেনের সঙ্গে পাল্লা দিয়ে ছুটে চলা প্রকৃতির দিকে। উত্তরবঙ্গে এই সময় ঘোর বর্ষা। ওরা শিলিগুড়ি জংশন স্টেশন থেকে প্রায় ফাঁকা নতুন চালু হওয়া কাঁচে ঘেরা আরামদায়ক ভিস্তাডোম বা ডেমু ট্রেনে চলেছে মালবাজার, বড়দিঘি, নেওড়া নদী স্টেশন পার হয়ে গরুমারার গভীর জঙ্গলে। সদ্য বৃষ্টি স্নাত চিকন বনানী ভেদ করে সর্পিলো পথে এঁকে বেঁকে চলেছে ট্রেন। ট্রেনের জানলা দিয়ে বর্ষায় ডুয়ার্সের চিরনবীন চা বাগান, জঙ্গল, রহস্যময় পাহাড়, পাহাড়ের বুক চিরে নেমে আসা নদীর স্ফীত জলরাশির মনোমুগ্ধকর রূপ প্রাণ মন সব ভরিয়ে দেয়। এই যাত্রা সত্যিই মনোমুগ্ধকর। যে না করেছে সে বুঝবে না। এই মেঘ বৃষ্টি যেন ফিরিয়ে এনেছে রহস্যময় প্রাগৈতিহাসিক অরণ্যকে। এতক্ষণে চা বাগানের সবুজ চোখের আড়ালে চলে গিয়ে শুরু হলো গুলমা থেকে মহানন্দা বন্যপ্রাণী সংরক্ষিত বনাঞ্চল। নিউ মাল জংশন ছেড়ে ট্রেন কিছুটা পিছিয়ে ডান দিকে চলতে শুরু করলো লাটাগুড়ির দিকে। এই ঘন ঘোর বর্ষায় জঙ্গলের যে নিজস্ব শব্দ, গন্ধ তা যেন
আরও বেশি মাত্রায় বৃদ্ধি পেয়েছে। এর যে মাদকতা তা যেন সকলের অজান্তেই সবাইকে আচ্ছন্ন করে দিচ্ছে। খালি তৃষানুর কোনো হেলদোল নেই। ও কোনোদিনই এই প্রাকৃতিক আর নান্দনিক বিষয়গুলো নিয়ে মাথা ঘামাতে পারে না, যতটা পারে অ্যাস্ট্রোফিজিক্সের জটিল থিওরিগুলো নিয়ে। ও শুধু মোহিত হতে পারে নারীর সৌন্দর্যে, যেমন হয়েছিল ওর বন্ধু, পরোক্ষে প্রেমিকা, পরোক্ষে স্ত্রী শ্রীমতীর। ইউনিভার্সিটি, গবেষণা, সংসার মিলিয়ে কম দিন তো হলো না, তবুও এখনও দীর্ঘাঙ্গী, চাঁপা ফুলের মতো গায়ের রং, কোমর ছাপানো ঈষৎ বাদামি বর্ণের চুল, পটল চেরা চোখ, পাতলা ঠোঁট, আকর্ষণীয় দেহ সৌষ্ঠবের অধিকারিণী শ্রীমতী। তৃষানুর হৃদয়ে আগের মতো ঢেউ না তুললেও কিছুটা আলতো দোলা ঠিকই দেয়। এই যে এখন বেঙ্গালুরুর ইসরোর সমস্ত কাজকর্ম শিখিয়ে তুলে 4 জনে মিলে চলেছে কোনো এক জঙ্গলে, সে তো শ্রীমতীর জেদের জন্যেই। ওর হাতে থাকলে কোনোভাবেই এখানে পা রাখত না। হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই। দুইকে আমি এক করি না, এককে করি দুই। কি ব্যাপার রে, তুই কি অ্যাস্ট্রোনমি ছেড়ে বাংলায় মাস্টার্স করবি নাকি? তৃষানু যে কখন পিছনে এসে দাঁড়িয়ে উকি মেরে দেখে ফেলেছে ওর খাতাটা, বুঝতেই পারেনি তথাস্তু। ভীষণ চমকে খাতাটা বন্ধ করতে যেতেই তৃষানু কাঁধটা চেপে ধরে সোজাসুজি তাকায় ওর চোখের দিকে। চিরকালের মুখছোড়া তথাস্তু লজ্জায় মুখ নামিয়ে নেয়। কাকে তুই মন দিয়ে ছুঁয়ে দিস? চোখ শুরু করে কিছু একটা যেন সন্ধান করে তৃষানু। মাস্টার্স করতে এসে তথাস্তুর সঙ্গে এই ছেলেটির আলাপ, কিন্তু কদিনের মধ্যেই ওকে পরম বন্ধু স্থানটা দিয়ে দিয়েছে। সোনার চামচ মুখে নিয়ে জন্মালেও মাতৃহীন তথাস্তু একদম মাটির মানুষ, নিরহংকার। মহাকাশ নিয়ে ছোটবেলা থেকেই অপার কৌতূহল, তাই 7 পুরুষের গাড়ি ব্যবসায় বাবা দাদারা আর তাকে টানেনি। নিজের পড়াশুনোর জগতেই ডুবে থাকে তথাস্তু দত্ত। এই জগতে এতদিন পর্যন্ত কোনো নারীর অনুপ্রবেশ ঘটেনি, ঘটতে যে পারে সেই ধারণাও ছিল না। কিন্তু মন তো চিরকালই বিশ্বাসঘাতক। যে জন্ম থেকে লালন পালন করে, একদিন অবলীলায় তাকে ত্যাগ করে আশ্রয় নেয় অন্য কারো হৃদয়ে। আমি যার কথা ভাবছি। কথাটা শেষ করতে পারে না তথাস্তু। তৃষানু কিন্তু তথাস্তুর চোখে নীরব সমর্পণ দেখতে পায়। পুরনো খাতাটা চোখের সামনে খোলা, স্মৃতির দরজায় কড়া নাড়ে 10 বছর আগের ছবিটা। বড্ড তাজা সেই স্মৃতি। তথাস্তু টেবিল থেকে পেনটা তুলে নেয়। লালচে হয়ে আসা পাতায় কবি নির্মলেন্দু গুণের অসমাপ্ত কবিতার লাইনগুলো লিখতে শুরু করে। হেমের মাঝে শুই না যবে, প্রেমের মাঝে শুই। তুই কেমন করে যাবি? পা বাড়ালেই পায়ের ছায়া, আমাকেই তুই পাবি। তবুও তুই বলিস যদি যাই, দেখবি তোর সম্মুখে পথ নাই। তখন আমি একটু ছোঁব, হাত বাড়িয়ে জড়াবো তোর বিদায় দুটি পায়ে। তুই উঠবি আমার নাই, আমার বৈতরণী নাই। গাড়ির হর্নের আওয়াজে অতীতের স্মৃতিতে অবগাহনে নিমজ্জিত তথাস্তুর হুঁশ ফেরে। তাড়াতাড়ি খাতাটা দেরাজের ভিতর ঢুকিয়ে তালা দিয়ে দেয়। তুই তো দেখছি আমাদের পিলেচুনকে মেরে ফেলার জন্যই এখানে নিমন্ত্রণ করে ডেকে এনেছিস। ওই ঝমঝমিয়ে বৃষ্টি, তার উপর হাড় কাঁপানো ঠান্ডা হাওয়ায় এমনিতেই আমাদের নাজেহাল অবস্থা। ভাবছি কোনো রকমে তোর পাঠানো গাড়িতে বসে নিস্তার পাবো। ওমা, দেখি এটা মান্দাত্তামলের গাড়ি পাঠিয়ে বসে আছিস আরামজাদা।
গাড়ি থেকে নেমে এই কথাগুলো বলতে বলতেই মোটা সোটা রূপক জড়িয়ে ধরে প্রায় 6 ফুটের তথাস্তুকে। আর ওর কথা শুনে হাসতে হাসতে বৃষ্টি বলে, তুমি আর ভিন্টেজ কারের মর্ম কি করে বুঝবে? আরে মশাই, 1908 সালে ফোর্ডের যে 15 মিলিয়ন মডেল টি কার্স তৈরি করা হয়েছিল, এটা তাদেরই একটা। The car's value today is surprisingly somewhat low, at around $10,000. This vehicle is such a beautiful treasure. বুঝলে হাঁদারাম? কি বলছো তুমি? এর স্পিড তো টেনে টুনে 35-এর বেশি ওঠেই না। তথাস্তুকে ছেড়ে প্রায় লাফিয়ে উঠে নিজের বইয়ের দিকে তাকিয়ে প্রশ্ন শুনে দেয় রূপক। আরে ছাড়, ওটা আমার প্রপিতামহের গাড়ি, যত্নে থাকে তেমন বেরোয় না। আজই স্করপিওটা বিগড়েছে, গ্যারেজ অনেকটা দূরে, তোরা আসবি তাই বাধ্য হয়ে ওটাকেই পাঠালাম। যদিও এই পাহাড়ি পথের জন্য ওটা একদমই উপযুক্ত নয়, শুধুমাত্র বাহাদুরির ওপর ভরসা করেই। তথাস্তুর কথা শেষ হতে না হতেই শ্রীমতী এসে পড়ে। হাসতে হাসতে গালে গভীর টোল ফেলে বলে, আমার কিন্তু বেশ লেগেছে। এক অন্যরকম ভালো লাগা। বৃষ্টির মধ্যে ঘন জঙ্গলের ভিতর দিয়ে ভিন্টেজ কারে আসতে আসতে মনে হচ্ছিল আমরা অতীতে পৌঁছে গেছি। ইটস থ্রিলিং। তোকে খুব মিস করছিলাম। কত যুগ পার করে যেন আবার সেই তথা ডাকটা বুকের ভেতর ঝড় তুলল। তথাস্তু সবার পিছনে অস্বস্তি নিয়ে দাঁড়িয়ে থাকা তৃষানুকে অপাঙ্গী দেখে নিয়ে গভীর চোখে তাকায় শ্রীমতীর দিকে, জিজ্ঞাসা করে, তুই কি অতীতে ফিরতে চাস? তথাস্তুর এমন কথায় খুব মজা পেয়ে শ্রী কাছে এসে মাথা চুলগুলোকে ঘেঁটে দিয়ে জলতরঙ্গের মতোই বলে ওঠে, বেশ হবে তাহলে। আবার আমরা একসঙ্গে পড়া, আড্ডা, গুলতানি মারা, গাজা টানা সব করতে পারবো, কি বল? অবশ্য তুই তো আর আমাদের মতো বখাটে কোনো কালেই ছিলিস না, তুই আমাদের গুটি গুটি বয়। এই বলে দুহাত দিয়ে ওর গাল দুটো টিপে দেয়। তৃষানু নির্নিমেষ দেখতে থাকে ওকে। দৃষ্টি এড়ায় না আপাত প্রগল্ভতার আড়ালে ব্যথাতুর যন্ত্রণা ক্লিষ্ট বিবর্ণ মুখটা। আজ 2 দিন হলো গরুমারার গহীন অরণ্যের কোলে এই বিশাল দুর্গের মতো বাড়িটায় আছে ওরা। ঠাকুর, চাকর, ড্রাইভার আর ওরা সবাই মিলিয়ে মোট 8 জন। জঙ্গলের গভীরে আজ থেকে প্রায় 400 বছর আগে কোনো এক শাসক এই দুর্গ নির্মাণ করেছিল। বছরের অন্য সময় দুর্গের চারপাশে পরিখা শুকিয়ে আগাছা ডালপালায় ভরে থাকলেও এখন বর্ষায় সে টইটুম্বুর। কাঠের ভারী মজবুত পাটাতন শুইয়ে দিলেই তবে এই দুর্গে প্রবেশ করা যায়। অনেকদিন দুর্গটা সংস্কার হয়নি, শুধুমাত্র যে অংশটায় থাকা হয় সেটুকুই সারিয়ে নেওয়া হয়েছে। অসংখ্য ঘর তালা মারা। গতকাল বৃষ্টি হয়নি, তাই শ্রীমতীর জোড়াজুড়িতে আশপাশটা দেখতে বেরিয়েছিল সবাই। তথাস্তু কাজের অজুহাতে যেতে না চাইলেও যখন শ্রীমতী বলল তখন বেরিয়েছিল। তখনই কৃষাণু খুঁটিয়ে খুঁটিয়ে সবটা দেখেছে। শুধু তাই নয়, গতকাল থেকে আজ পর্যন্ত তথাস্তুর চোখে সেই পুরনো সমর্পণ লক্ষ্য করেছে তৃষাণু। যে ছেলেটা ওদের জীবন থেকে নিজেকে সরিয়ে নিয়েছিল, সে কেন আবার ধূমকেতুর মতো উদয় হলো? শ্রীমতী সেই আগের মতোই তথা তথা করে কবরের নিচে থাকা তৃষাণুর অপরাধের পুঁতি গন্ধময় শরীরটাকে দিনের আলোয় বের করে আনার চেষ্টা করছে। ঝটফট করতে থাকে তৃষাণু। গোপন পাপগুলো যেন ওর সামনে ভূতের নৃত্য শুরু করেছে। ভারতের বিভিন্ন শহরে ছাত্রছাত্রী ওরা। 2012-তে গিয়েছিল ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোফিজিক্স ব্যাঙ্গালোরে পড়তে। একমাত্র শ্রীমতী আর তথাস্তুর পরিচয় কলেজ থেকে।
প্রথম দিন থেকেই তৃষানু বড়লোকের পরমা সুন্দরী মেয়ে শ্রীমতীর রূপে পাগল হয়ে যায়। আর্থিক দিক থেকে পিছিয়ে থাকা, মেধার জোরে পড়তে আসা টল, ডার্ক, হ্যান্ডসাম, স্মার্ট তৃষানু হুল্লোড় মেলামেশা করতে ওস্তাদ। অবলীলায় সবার অজান্তেই নেতৃত্বের রাশ ওর হাতেই থাকে। এক্ষেত্রেও তাই হয়েছিল। তথাস্তু ওদের মধ্যে পড়াশোনায় সবার থেকে এগিয়ে থাকলেও মেলামেশার গণ্ডি ছিল সীমিত। শ্রীমতীও ছিল ছটফটে, প্রাণবন্ত। বাঙালি হিসেবে রূপক, বৃষ্টি, শ্রীমতী, তথাস্তু আর তৃষানুর গভীর বন্ধুত্ব গড়ে ওঠে। এতে তথাস্তুর কোনো ভূমিকা ছিল না, সবটাই বাকিরা নিজে থেকে এগিয়ে এসে করেছিল। একসঙ্গে ক্লাস, প্র্যাকটিক্যাল, প্রজেক্ট, আড্ডা, সিনেমা, পার্টি, মদ, গাঁজা সবই চলত। তথাস্তু নেশা না করলেও সঙ্গ দিত। ততদিনে নরম সরম, মুখচোরা, কোঁচকানো, এক মাথা উস্কো খুস্কো চুলের, ভাষা ভাষা চোখে তথাস্তু নির্ভর করতে শুরু করেছিল তৃষানুকে। নিজের মনের ভালো লাগা, মন্দ লাগা ভাগ করে নিচ্ছিল তৃষানুর সঙ্গে। তৃষানুও ভালোবেসে ফেলেছিল ছেলেটাকে, কিন্তু বহু মেয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়া ক্যাসানোভা তৃষানু যখন জানল ওর পরবর্তী শিকার ধনির দুলালি শ্রীমতী ফসকে যাবে, সেদিন ওর মনের অতল খাদে ঘাপটি মেরে লুকিয়ে থাকা অমানুষটা হঠাৎ জেগে উঠেছিল। একদিন তথাস্তু এক্সপেন্সিভ গোল্ড অফ কিনাবালু অর্কিড নিয়ে এসে ঝলমলে মুখে জানালো, তৃষান, আজ স্ত্রীকে বলেই দেব। দেখ, ওর প্রিয় অর্কিড স্পেশাল অর্ডার দিয়ে আনিয়েছি। এখনো যদি ওকে বলতে না পারি তাহলে ফাইনাল সেমিস্টারে মন দিতে পারবো না। সেদিন আপাতমস্তক ভোগবাদী তৃষানু রাজকুমারী আর রাজত্ব হাতছাড়া হয়ে যেতে দেখে অস্থির হয়ে উঠেছিল। কিছুতেই মেনে নিতে পারেনি। আর তাই তো সে হাসি মুখে বন্ধুর বুকে ছুরি বসিয়ে দিতে এতটুকু দ্বিধা করেনি। সেদিন দরজার বাইরে পা দিতে যাওয়া তথাস্তুকে পিছন থেকে টেনে ধরে বলেছিল, তোকে নিয়ে আর পারা যায় না, এইভাবে যাবি? কেন? আমি তো এমনই। আচ্ছা তুই কি রে, পুরো জীবনটা যার হাতে তুলে দিতে যাচ্ছিস তার জন্য না হয় একটু পরিষ্কার হয়ে যা। টেক আ বাথ ফার্স্ট। সেদিন স্নান করে তথাস্তু বেরিয়ে এসে দেখেছিল শ্রীমতীর জন্য আনা অর্কিডগুলো সমেত তৃষানু উধাও। বোকা ছেলেটা তখনও কিছু বুঝতে পারেনি। ভেবেছিল বন্ধু বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছে ওর জন্য। কিন্তু যতই ক্যাম্পাসের দিকে এগোচ্ছিল ততই একটা কুটিল সন্দেহের কালো মেঘ ওকে গ্রাস করতে চেয়েছিল। আর কিছুক্ষণ পরই দেখেছিল তৃষানু হাঁটু মুড়ে বসে ওরই জন্য আনা অর্কিড দিয়ে শ্রীমতীকে প্রপোজ করছে। ঠোঁটের কোণে ঝুলিয়ে রাখা নিভন্ত সিগারেটটা নিয়ে ভ্রুযুগল কুঁচকে ঘরের মধ্যে পায়চারি করতে করতে তৃষানু ভাবছিল, সেদিন যদি কিছু না বলে সব ছেড়ে চলে এসেছিল, তবে আজ এত বছর পর আবার কেন? স্ত্রীকে কি সবটা জানিয়েছে? সেদিন তোর বিশ্বাসঘাতকতা আমার চিন্তা শক্তিকে স্থবির করে দিয়েছিল। আমি তো তোকে আমার সমস্ত বিশ্বাসটুকু দিয়ে ভরসা করেছিলাম, ভালোবেসেছিলাম। কেন তুই বলতে পারলি না তুইও স্ত্রীকে ভালোবাসিস? সেদিন যদি বিশ্বাস করে আমাকে আমার বন্ধুত্বের দায়িত্ব পালনের সুযোগটা দিতিস, তাহলে অন্তত বন্ধুর বিশ্বাসঘাতকতার আঘাত নিয়ে এইভাবে বেঁচে থাকতে হতো না। সেদিনের পর আমি প্রতিটা মুহূর্ত নিজের কাছ থেকে পালিয়ে বেরিয়েছি। আমার স্বপ্ন, ভালোবাসা, পড়াশোনা, রিসার্চ সব তোর ওই একটা প্রতারণায় শেষ হয়ে গিয়েছিল। জানিস শ্রী কতবার আমার কাছে এসেছে, ফোন করেছে, জানতে চেয়েছে কেন আমি এমন পাগলামি করছি। কি বলতাম ওকে? তুই আসার আগে থেকে আমাদের সম্পর্ক। ও তো কতবার বলেছিল আমাকে ছাড়া নাকি ও জীবনে কিছু ভাবতেই পারে না। আমাদের দুই বাড়িও
মনে মনে জানতো আমরা বিয়ে করব, কিন্তু আমি বলতে পারিনি তোর বিশ্বাসঘাতকতার কথা। তবে সেদিনের পর থেকে খালি মনে হতো, দিস ইজ নট ফেয়ার প্লে। অ্যাট লিস্ট উই টু শুড হ্যাভ হ্যাড ইকুয়াল অপরচুনিটিস। সবটা জানার পর না হয় শ্রী যা সিদ্ধান্ত নিত তাই মেনে নিতাম। তুই আমাকে কোনো সুযোগই দিসনি। চরম রাগে নিজের চুলগুলোকে মুঠো করে খামচে ধরে তথাস্ত, আর ওর দিকে বিস্ফারিত দৃষ্টিতে তাকিয়ে থাকে তৃষানু। সারা শরীর অবশ, নড়াচড়ার বিন্দুমাত্র ক্ষমতা নেই, শুধু মাথাটুকুই চেতন। কোনো রকমে ফোর্ডটি কারের পিছনে অজ্ঞান রূপক বৃষ্টি আর শ্রীমতীকে ঘাড় ঘুরিয়ে দেখে নিয়ে বলল, তুই কি করতে চাইছিস? এত তাড়া কিসের বন্ধু? আমি যদি 10 বছর যন্ত্রণা সহ্য করতে পারি, তাহলে তুমিও একটু ধৈর্য ধরো। এতদিন পর্যন্ত উপরে উঠতে গিয়ে অনায়াসে অনেক নিরীহ মানুষের ক্ষতি করতে যার বুকে কাঁপন ধরেনি, সম্পত্তির জন্য যে শ্রীমতীর বাবা মাকে পৃথিবীর বুক থেকে সরিয়ে দিতে দুবার ভাবেনি, আজ তার বুকের ভেতরে ভয়ের সাপটা ঠান্ডা শরীর নিয়ে কিলবিল করে ঘুরে বেড়াচ্ছে। যে তথাস্তুকেও চিনত, আজকে তথাস্তুর সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। এই তথাস্তু অনেক বেশি পরিণত, আত্মবিশ্বাসী, সাহসী, অকুতভয়। যেদিন খবর পেলাম শ্রীর বাবা মা গাড়ি দুর্ঘটনায় মারা গেছেন, সেদিন ছুটে যেতে চেয়েছিলাম ওর কাছে, বুকের কাছে জড়িয়ে ধরে রাখতে চেয়েছিলাম, গেছিলামও, কিন্তু দেখলাম তোকে। বোঝালাম আমার না যাওয়াই ভালো। ফিরে এলাম, সব ছেড়ে চলে এলাম এই জঙ্গলে। দুর্গটা উত্তরবঙ্গের কোনো রাজা নির্মাণ করলেও আমার পূর্বপুরুষ এটা কিনে নিয়েছিলেন। এটা ছিল একসময় ব্রিটিশ শাসকদের কনসেন্ট্রেশন ক্যাম্প। হ্যাঁ, হিটলারের অনেক আগেই এখানে কোম্পানি শাসকরা নির্মম অত্যাচার চালাতো রাজনৈতিক বন্দীদের উপর। সরিয়ে নিয়ে এখানে এসে একাই থাকা শুরু করি, শুধু নটিকে নিয়ে। মনে আছে তো আমার আদরের জার্মান শেপার্ডকে? সমাজ, সভ্যতা, পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে দিন কেটে যাচ্ছিল মানুষের এই আদিম আশ্রয়ের কোলে। হয়তো এই বিশালত্ব রহস্য আমাকে ধীরে ধীরে আরোগ্যের দিকে ঠেলে নিয়ে যাচ্ছিল, কারণ একমাত্র প্রকৃতির বিশালতা, উদারতার কাছেই আমাদের মনের গভীরে লুকিয়ে থাকা সব দুঃখ, কষ্ট, বঞ্চনা উজাড় করে দিতে পারি আমরা। আমার ভালো লাগছে না তোর এই বকবক। তোর কাছে অপরাধী আমি, তাহলে ওদের কেন তুই এইভাবে মেরে ফেলতে চাইছিস? তুই কি ভাবছিস গাড়ি শুদ্ধ খাদে ফেলে মেরে ফেলবি আর কেউ কিছু বুঝতে পারবে না? ভুলে যাস না, আমরা তোর মতো নো ওয়ান নই। উই আর রিনাউন্ড সায়েন্টিস্ট অফ ইসরো। এর উচ্চ পর্যায়ের তদন্ত হবেই। হাসির চোটে গাড়িটা কেঁপে কেঁপে উঠতে লাগলো, চোখ দিয়ে জল উপচে পড়ছে। বেশ কিছুক্ষণ হেসে নিজেকে নিয়ন্ত্রণ করে তথাস্তু বলল, ঠিক তুই যেভাবে শ্রীর বাবা মাকে খুন করিয়েছিলিস। কি অপরাধ ছিল ওদের? ওরা জাস্ট তোর সঙ্গে শ্রীর সম্পর্কটা মেনে নিতে পারেননি। তা তোরা তো দুজনেই প্রতিষ্ঠিত ছিলিস, ওদের অমতে বিয়েটা করে নিলেই পারতিস। পরে কোনো না কোনো সময় একমাত্র মেয়ে জামাইকে মেনে ওরা নিতই, কিন্তু তোর লোভ আর অপেক্ষা করতে চাইছিল না। কোটি কোটি টাকা তোকে পাগল করে তুলেছিল। বল। কিছুতেই নিজের কানকে যেন বিশ্বাস করতে পারে না তৃষানু, কারণ কাকপক্ষীর ওই ষড়যন্ত্র টের পাওয়ার কথা নয়। তাহলে কোনো রকমে প্রশ্ন করে, কি কি বলছিস তুই? তুই তুই কি উন্মাদ হয়ে গেছিস? এরপরে তৃষানু দেখে কোনো এক মন্ত্র বলে গাড়িটা যেন
নেকেড আই 3D স্ক্রিনে ঢেকে গেল এবং চোখের সামনে একে একে ওর জীবনের গোপনতম অপরাধগুলো ভেসে উঠতে লাগল। বিস্ময়ে হতবাক হয়ে তাকিয়ে রইল, যেন ওর গত জন্মের প্রেত। যে ষড়যন্ত্রগুলো বাস্তবায়নে লেগেছিল অসংখ্য দিনরাত, সেগুলি চোখের সামনে কয়েক মুহূর্তে ফুটে উঠল। শুনতে পেল তথাস্তু ধীর কিন্তু দৃঢ় কণ্ঠস্বর। বোদ্ধারা বলেন সময়ের থেকে জীবনের মূল্য বেশি। আমি বলি জীবনের থেকে সময়ের, কারণ মুহূর্ত নির্ধারণ করে তোমার জীবন থাকবে না যাবে। হতাশা কাটিয়ে ওঠার জন্য তখন আমি আপ্রাণ চেষ্টা করছি, নিজে দাঁড়িয়ে থেকে দুর্গটা সংস্কারের ব্যবস্থা করছি। আমার শরীরে বংশানুক্রমে ব্যবসায়ীর রক্ত, সুতরাং ব্যবসায়ী সত্তাটা বলে উঠেছিল এই জঙ্গলে এমন একটা দুর্গকে অনায়াসে 7 স্টার হোটেলে কনভার্ট করা যায়। বাবা দাদারা তখন চাইছে আমি জীবনের মূল স্রোতে ফিরে আসি, তাই অনুমতি দিলেন। আর এই সারাতে গিয়েই খোঁজ পেলাম আমার প্রপিতামহ অমরেন্দ্র দত্তের বীক্ষণাগারের। হ্যাঁ, তিনি ব্যবসার সঙ্গে সঙ্গে বিজ্ঞান সাধনায় মন দিয়েছিলেন। সেখানেই পাই তার গবেষণার নথিপত্র আর এই গাড়িটা। জানিস এটা কি? তথাস্তুর প্রশ্নে তৃষানু কোনো উত্তর দিতে পারে না। ওর হয়ে উত্তরটা তথাস্তুই দেয়। এটা টাইম ট্রাভেল মেশিন। হ্যাঁ, এইচডি ওয়েলসের কল্পকাহিনী দ্য টাইম মেশিনের কল্পনা নয়। যখন ব্রিটিশ শাসন এই দেশে ক্ষুদিরামের মতো বাচ্চা ছেলেকে ফাঁসি কাঠে ঝোলাচ্ছে, তার আগে থেকে তাদের নাকের ডগায় বসে এই মেশিন তৈরির আপ্রাণ চেষ্টা করছেন অমরেন্দ্র। এতক্ষণে কিছুটা নিজের মস্তিষ্ককে নিয়ন্ত্রণে আনতে পেরেছে তৃষানু। এবার হেসে উঠে বলে, ভুলে যাস না, ফিজিক্স বলে আলোর গতিতে আমাদের পক্ষে চলা সম্ভব নয়। আর তাছাড়া নেচারের ইনফাইট থিওরেম একে সমর্থন করে না। এরপর তথাস্তু যে সত্যি সামনে নিয়ে আসে তা শুনতে শুনতে অপরিসীম বিস্ময়ে হতবাক হয়ে যায় তৃষানু। তথাস্তু জানায় তার প্রপিতামহ অমরেন্দ্র আজ থেকে প্রায় 100 বছর আগে 6 ডাইমেনশন আবিষ্কার করে অ্যান্টিগ্র্যাভিটি কণার মাধ্যমে ওয়ার্মহোলকে স্টেবিলাইজ করে টাইম ট্রাভেল তৈরির প্রাথমিক দিশা দেখিয়ে গিয়েছিলেন। এতগুলো বছর ধরে নির্জনে সাধনা করে তার সেই গবেষণার নথিপত্রকে কাজে লাগিয়ে এবার সত্যিকারের একটা টাইম মেশিন বানাতে সক্ষম হয়েছে তথাস্তু। এতদিনে সে এটাও জানতে পেরেছে যে তৃষানুই শ্রীমতীর বাবা মাকে ভাড়াটে খুনি দিয়ে খুন করিয়েছিল, আর এখন সে সম্পূর্ণ সম্পত্তি গ্রাস করার জন্য শ্রীমতীকেও স্লো পয়জন করতে শুরু করেছে। এই সব কিছুর প্রতিকারের জন্য এবার তথাস্তু একটা মাস্টার প্ল্যান করে ওদের সবাইকে একসাথে একই জায়গায় ডেকে এনেছে। তুই কি করতে চাইছিস? প্রতিশোধ নিতে চাইছিস? জবাবে অট্টহাসি ছাড়া তৃষানুর কথার কোনো জবাব দেওয়ার প্রয়োজন বোধ করে না তথাস্তু। সে ওর বন্ধুদের সকলের খাবারের সঙ্গে হাই ডোজের ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিল। তারই প্রভাবে ইতিমধ্যে বাকিরা সম্পূর্ণ অচৈতন্য। এবার তৃষানুও ক্রমশ নেতিয়ে পড়ছে। তারই মধ্যে একবার কেবল জড়ানো কণ্ঠে বলে উঠল, রূপক, বৃষ্টিকে এর মধ্যে কেন জড়ালি? আমরা তিনজনে অতীতে ফিরে গেলেই তো তোর উদ্দেশ্য সিদ্ধ হতো। তাহলে তথাস্তুর এখন এইসব প্রশ্নের উত্তর দেওয়ার সময় নেই। সে দ্রুত হাতে এখন টাইম মেশিনের কন্ট্রোল প্যানেলে 11 বছর আগের একটা নির্দিষ্ট দিন সেট করতে ব্যস্ত। তার এত বছরের গণনা যদি সঠিক হয়, তাহলে ওরা সবাই অতীতের সেই বিশেষ দিনটিতে আবার উপস্থিত হবে। এতগুলো বছর সে কোন যন্ত্রণা বুকে নিয়ে কাটিয়েছে, এবার বাকিরাও সেই ঘটনার সাক্ষ্য থাকুক। অতীত পরিবর্তন করতে পারবে কিনা জানা নেই, তবে এবার খেয়াল রাখা হবে যেন কোনোভাবেই তথাস্তুকে ফাঁকি দিয়ে তৃষানু শ্রীমতীকে প্রপোজ করতে না পারে। দেখাই যাক না
শেষ পর্যন্ত শ্রীমতী নিজের জীবনসঙ্গী হিসেবে কাকে বেছে নেবে, তথাস্তু না তৃষানু। পরিণাম যাই হোক, এবার কিন্তু ফেয়ার প্লে হবে। গভীর নিদ্রাজালে তলিয়ে যেতে যেতে তৃষানুর চোখের কোণ দিয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়ল। অনুতাপ নাকি অন্য কিছু? উত্তর দেবে সময়। তথাস্তুর এন্টার বাটন ছুতেই তীব্র একটা ঝাঁকুনি, আর ভিন্টেজ গাড়ি মোড়কে লুকিয়ে থাকা টাইম ট্রাভেল যন্ত্রটা এক রাশ রামধনু ছটা বিকিরণ করে অতীতের একটা নির্দিষ্ট দিনের পথে হু হু করে ছুটে চলল। তবে কি এবার ওরা সবাই ফেয়ার প্লের সুযোগ পাবে? পুরনো সেদিন খানি আজও আমায় কাঁদায় রোজ। পুরনো সেদিন খানি আজও তোমার করেছি খোঁজ। ফিরে এসো প্রিয়, ফিরে এসো বারে বার, আমার যে কিছুই আর নেই হারাবার। এসো প্রিয়, এসো না। বিরহের জ্বালার সইব না জীবন, তুমি জুড়ে আছো হৃদয় প্রাণ মন। বিরহের জ্বালার সইব না জীবন, তুমি জুড়ে আছো হৃদয় প্রাণ মন। হারানো সেদিন আজ চাই পেতে ফিরে, ভরিয়ে দেব তোমায় প্রেমের সুরে। ফিরে এসো প্রিয়, ফিরে এসো বারে বার, আমার যে কিছুই আর নেই হারাবার। এসো প্রিয়, এসো না। বিরহের জ্বালার সইব না জীবন, তুমি জুড়ে আছো হৃদয় প্রাণ মন। বিরহের জ্বালার সইব না জীবন, তুমি জুড়ে আছো হৃদয় প্রাণ মন। হারাই এসো প্রিয়, ফিরে এসো বারে বার। ফিরে এসো প্রিয়, ফিরে এসো বারে বার, আমার যে কিছুই আর নেই হারাবার। এসো প্রিয়, এসো না। বিরহের জ্বালার সইব না জীবন, তুমি জুড়ে আছো হৃদয় প্রাণ মন। বিরহের জ্বালার সইব না জীবন, তুমি জুড়ে আছো হৃদয় প্রাণ মন। পুরনো সেদিন খানি আজও আমায় কাঁদায় রোজ। লেখিকা চন্দ্রানী ভট্টাচার্যের কলমে শুনলেন আজকের কাহিনী ফেয়ার প্লে। বিভিন্ন চরিত্রে কণ্ঠদান করেছিলেন দীপ্তশ্রী, সৃজা, তুফান, সায়ন্তন এবং কুশল। গল্পের সূত্রধার, আবহ এবং সামগ্রিক পরিচালনায় আমি সাম্য। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। একই সঙ্গে
আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেও যেন একদম ভুল না হয়। তাহলে দেখা হচ্ছে, শোনা হচ্ছে আগামী কোনো গল্পে। ভালো থাকবেন।